আজ সকাল থেকেই বেরিয়ে আসছে একের পর এক ভয়ঙ্কর খবর, ফাঁস হচ্ছে একের পর এক গোপন রহস্য। একদিকে রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশ ও দুনিয়ার নানা প্রান্তে ঘটছে একের পর এক চমকে দেওয়া ঘটনা। অপরদিকে প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী মমতার পক্ষ থেকে আসছে একের পর এক বড়সড় ঘোষণা। রাজনীতি থেকে অর্থনীতি, মন্ত্রীদের বক্তব্য থেকে সরকারি সিদ্ধান্ত, পেট্রোল ডিজেল, রেশন, চাকরি, আবহাওয়া, নির্বাচন। আজ কোন খবর আপনার জীবনে সরাসরি প্রভাব ফেলতে চলেছে তা জানার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। প্রতিদিনের মতো আজও আমরা হাজির হয়েছি যাচাই করা বাস্তব এবং নিরপেক্ষ তথ্য নিয়ে। একটাও মিস করবেন না, কারণ প্রতিটি আপডেট হতে পারে আপনার কাছে গুরুত্বপূর্ণ। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও আপডেটেড থাকে। আর এমনই খবর প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক আজকের প্রথম বড় খবর দিয়ে। তো দেখুন, আজকের প্রথম বড় খবরে বলা হচ্ছে কসবা কাণ্ডে পুলিশ কিছু নথি লুকাচ্ছে, ভয়ঙ্কর দাবি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের। তো দক্ষিণ কলকাতার ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ফের রাগ প্রকাশ করলেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্য মনন কুমার মিশ্র। এদিন তিনি বলেছেন, আমরা সেখানে সকলের সাথে দেখা করেছি এবং কলেজের অন্যান্য কর্মীদের সাথেও দেখা করেছি। আমরা যখন কিছু নথি দেখেছি তখন দেখা গেছে যে এফআইআর সাথে কিছু হস্তক্ষেপ করা হয়েছে। নথি দেখে মনে হচ্ছে কেউ অভিযুক্তের নাম পরিবর্তন করার চেষ্টা করেছে। আমরা ভুক্তভোগীর সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু মনে হচ্ছে পুলিশ ভুক্তভোগীর পরিবার এবং পরিবারের সদস্যদের লুকিয়ে রাখছে। এই মামলায় রক্ষীই সেরা সাক্ষী, কিন্তু তারা তাকেও গ্রেপ্তার করেছে এবং তাকে কারোর সাথে দেখা করতে দিচ্ছে না। আমরা আমাদের প্রতিবেদন জমা দেব, তবে এটি একটি ভিন্ন বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিভাবে এটি নিয়ে কাজ করবে সেটাও দেখতে হবে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। নবান্নে বাড়ছে চাপ, দিতেই হবে 25% বকেয়া ডিএ, চিঠি পেল রাজ্য। তো নবান্নে গেল চিঠি, চাপ বাড়ছে। পশ্চিমবঙ্গ সরকারের বকেয়া বরাদ্দ 25%, সময়সীমা ছিল 27 জুন, কিন্তু আদালতের সেই নির্দেশ সম্পূর্ণ অগ্রাহ্য করে পশ্চিমবঙ্গ সরকার এবার নবান্নে আদালত অবমাননার নোটিশ গেল। কি হতে চলেছে? গত 16 মে ডিএ মামলায় বকেয়া ডিএর 25% দিয়ে দিতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। কিন্তু কোথায় কি 27 জুনের শেষ মুহূর্তে এসে আরও 6 মাসের সময় চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার, যার দরুন এবার নবান্নে আদালত অবমাননার নোটিশ পাঠালো কর্মী সংগঠন। ওই নোটিশে কনফেডারেশনের আইনজীবী ফিরদাউস শামীম জানিয়েছেন যে গত 16 মে সুপ্রিম কোর্ট যেখানে রাজ্য সরকারকে বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল, সেখানে সেই নির্দেশ কিভাবে ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করল প্রশাসন। এমনকি সেই নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছিল যে পঞ্চম বেতন কমিশনের আওতায় মোট যে পরিমাণ ডিএ বকেয়া ছিল তা যেন 6 সপ্তাহের মধ্যেই 25% মিটিয়ে দেওয়া হয়। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। ধর্ষণ হলে লাভ বাইট কোথা থেকে এলো? কসবা কাণ্ডে অভিযুক্তকে ফাঁসানো হচ্ছে দাবি আইনজীবীর। তো কসবার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মনোজিৎ মিশ্রের পক্ষ নিয়ে বিস্ফোরক দাবি করলেন তার আইনজীবী রাজু গঙ্গোপাধ্যায়। আদালতে বাইরে সাংবাদিকদের কাছে তিনি বলেন, মনোজিৎকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে, সমস্ত অভিযোগ মিথ্যা। ধর্ষণের ঘটনা যদি ঘটে থাকে তাহলে অভিযুক্তের ঘাড়ে লাভ বাইট কি করে থাকতে পারে? আইনজীবী আরও দাবি করেন, অভিযুক্ত মানেই অপরাধী নয়। তিনি বলেন, আমার মক্কেল কোনো অপরাধ করেনি, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দোষারোপ করা হচ্ছে। বিষয়টি এখন বিচারাধীন, তাই এই মুহূর্তে সমস্ত তথ্য প্রকাশ করতে পারছি না, তবে সময় এলে সত্য প্রকাশ্যে আসবে। তিনি এটাও বলেন, আমার মক্কেল ধর্ষণ করেছে এই অভিযোগ ঠিক নয়। সিসিটিভিতে যে অপহরণের কথা বলা হচ্ছে তাও ঠিক নয়। মনোজিতের আইনজীবীর এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। সমাজের একাংশের মতে এমন দাবি নির্যাতিতার মানসিক যন্ত্রণাকে আরও বাড়াবে। অন্যদিকে আইনজীবীর মন্তব্যকে সমর্থন জানিয়ে অভিযুক্তের পরিবারের তরফে বলা হয়েছে, আমাদের ছেলেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বানানো হচ্ছে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। 2026 সালের নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতির দায়িত্বে শ্রমিক। তো রাজ্য রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল বিজেপির অন্দরমহল থেকে। শেষমেশ বহুদিনের জল্পনার অবসান ঘটিয়ে বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। এই সিদ্ধান্তে কার্যত সিলমোহর দিয়েছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। এর সঙ্গেই আরও একটি বড় চমক, 2026 বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি অনুসারে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরে সুকান্ত মজুমদারের সভাপতির পদে থাকা নিয়ে বহু প্রশ্ন উঠছিল। এই পরিস্থিতিতে নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা স্পষ্ট হচ্ছিল। দীর্ঘ 1 বছর ধরেই সেই জল্পনার অবসান ঘটল যখন শ্রমিক ভট্টাচার্য দিল্লিতে জেপি নাড্ডার বাসভবনে গোপন বৈঠকে যোগ দেন।
দলীয় সূত্রের খবর, এই বৈঠকেই তার নাম রাজ্য সভাপতির জন্য চূড়ান্ত হয়েছে। নির্বাচনী আধিকারিক রবিশঙ্কর প্রসাদও ওই বৈঠকে উপস্থিত ছিলেন, যা এই সিদ্ধান্তকে আরও জোরালো ভিত্তি দেয়। শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি পদে আনতে বড় ভূমিকা নিয়েছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, আরএসএস সুকান্তকেই রাখতে চাইছিল দায়িত্বে, কিন্তু শুভেন্দুর জোরালো দাবিতে সেই সিদ্ধান্তে বদল আনে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। এর থেকেই স্পষ্ট 2026 সালের বিধানসভা নির্বাচনের রণকৌশল তৈরি হয়ে গেছে। সবচেয়ে বড় সিদ্ধান্ত, 2026 সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে লড়বেন শুভেন্দু অধিকারী। আগের নির্বাচনে বিজেপির মুখ না দেখিয়ে লড়াই করছিল, এবার সেই ভুল আর করতে চাইছে না পদ্ম শিবির। ফলে রাজ্যের ভোটারদের সামনে স্পষ্ট মুখ দেখিয়ে এগোতে চাইছে বিজেপি। সূত্রের খবর, এই প্রথমবার শুভেন্দুকে সামনে রেখে রণনীতি সাজাচ্ছে দল। বিরোধী দলনেতা হিসেবে তার জনপ্রিয়তা এবং সংগঠনের ওপর নিয়ন্ত্রণকে কাজে লাগাতে চাইছে বিজেপি। রাজ্য সভাপতি শ্রমিকের সঙ্গে শুভেন্দুর সমন্বয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নেবে গেরুয়া শিবিরের। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। গোদের ওপর বিস্ফোরা, মমতার বিপদ বাড়িয়ে এই দিনেই নবান্ন অভিযানের ডাক শুভেন্দুর। তো রাজ্যে মা বোনেরা যে মোটেই সুরক্ষিত নয় তা একের পর এক ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তারপরে তৃণমূল সরকারের লজ্জা বলতে কিছু নেই, অন্তত তেমনটাই দাবি করছে বিরোধীরা। যার ফলে কসবার গণধর্ষণ কাণ্ডের পর এই রাজ্যের মা বোনেদের সুরক্ষার দাবিতে কন্যা সুরক্ষা অধিকার যাত্রা শুরু করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ বৃষ্টিতে ভিজতে ভিজতে তিনি এই কর্মসূচি করেন। আর তারপরেই তৃণমূল সরকারকে শিক্ষা দিতে হলে যে পতাকা ছাড়া নবান্ন অভিযানের প্রয়োজন তা বারবার করে বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আজকেও এই কর্মসূচি থেকে তিনি এমন এক ঘোষণা করে দিলেন, যার ফলে এবার শুধু রাজ্যের প্রতিবাদী সাধারণ মানুষ অপেক্ষা করছেন যে অভয়ার পরিবার কি করেন, তারা কি সিদ্ধান্ত নেন। তাদের সিদ্ধান্তের ওপরেই এই নবান্ন অভিযান এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উত্থানের পতন নির্ভর করছে বলেই মত বিশেষজ্ঞদের। বলা বাহুল্য, বারবার করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে পতাকা থাকলে পতাকা নিয়ে এবং পতাকা ছাড়া যদি কেউ চান তাহলে দল মতের ঊর্ধ্বে উঠে সকলে নবান্ন অভিযান করুন। তৃণমূল সরকারকে শিক্ষা দিতে নবান্নে একটা ধাক্কা দেওয়া প্রয়োজন। এক্ষেত্রে অতীতে একবার নবান্ন অভিযান হলেও তা সেইভাবে সাফল্য লাভ করেনি। তারপর পরবর্তীতে শুভেন্দু অধিকারী আবার সমাজের সর্বস্তরের মানুষের কাছে বলেছেন, যারা এই তৃণমূল সরকারের দ্বারা বঞ্চিত লাঞ্ছিত তারা সকলে মিলে একত্রিত হয়ে একটা নবান্ন অভিযানের ডাক দিন। আর তার পরিপ্রেক্ষিতেই এই দিন কন্যা সুরক্ষা অধিকার যাত্রায় বক্তব্য রাখতে গিয়ে আরজি করে যে তরুণীর খুন ধর্ষণ হয়েছে তাকে অবহেলা বলে গোটা রাজ্য এবং দেশ জানে। সেই অবহেলার পরিবারের কাছে গিয়েই এবার নবান্ন অভিযানের ডাক দেওয়ার ব্যাপারে আহ্বান জানানোর কথা জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, আমি আগামী 5 তারিখ উল্টো রথের দিন পানিহাটিতে যাব, সেখানে অভয়ার পরিবারের অনুমতি নিয়ে তাদের বাড়িতে যাব। অভয়ার বাবাকে বলবো যে 9 আগস্ট তরুণী খুন এবং ধর্ষণের বর্ষপূর্তির দিনে আপনি নবান্ন অভিযানের ডাক দিন, পতাকা ছাড়া 9 আগস্ট নবান্ন অভিযান করতে হবে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। রুমে ছিটকিনি মেরে দেয়, শার্টের বোতাম খুলতে খুলতে মনোজিতের নির্যাতনের শিকার হয়েছিলেন আরও এক ছাত্রী। তো কসবা কাণ্ডই প্রথম নয়, 2023 সালেও তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্রের নির্যাতনের শিকার হয়েছিলেন আরও এক ছাত্রী। সেবার পিকনিকে গিয়ে তাকে নির্যাতন করেছিল প্রভাবশালী নেতা মনোজিৎ মিশ্র। শিউরে ওঠার মতো অভিজ্ঞতা এবিপি আনন্দকে জানিয়েছেন কলকাতার বাইরে এক জায়গার বাসিন্দার ওই ছাত্রী। শুনলেই গা শিউরে উঠতে বাধ্য, শুনলেই লজ্জায় ঘেন্নায় শরীর ঘিনঘিন করবে, কিন্তু অন্যরা যা কানে শুনতে পারছেন না অবলীলায় তা করতে পারতেন। কসবা গণধর্ষণ কাণ্ডে ধৃত তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র, তার বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করলেন তারই হাতে নির্যাতনের শিকার সাউথ ক্যালকাটা ল কলেজেরই আরও এক ছাত্রী। তার অভিযোগ, 2023 সালে একটি কলেজ পিকনিকে তাকে যৌন নির্যাতন করেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের তৎকালীন দাপুটে প্রভাবশালী নেতা মনোজিৎ মিশ্র। অভিযোগকারিনী ছাত্রী বলেন, মদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে মনোজিতের আন্ডারেই। আমি যখন ফোনটা রাখতে যাই, রাখার সঙ্গে সঙ্গে আমি শুনতে পাই ওই রুমটা দরজা দেয়, ছিটকিনি মেরে দেয়। যেই আলোটা এসেছে তখন পরিষ্কার হলো ওটা মনোজিৎ। শার্টের বোতাম খুলতে খুলতে আমার দিকে এগোচ্ছিল, প্রচন্ড মত্ত অবস্থায় ছিল। বহুদূর থেকে আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে মা বাবাকে ছেড়ে কলকাতায় এসেছিলেন পড়তে। আর এই অবস্থায় নিজেরই কলেজের এক সিনিয়রের ভয়ঙ্কর চেহারা দেখে দিশেহারা হয়ে পড়েন ওই ছাত্রী। অভিযোগকারিনী ছাত্রী বলেন, আমি বলি দাদা এখন দরজাটা বন্ধ করো না, আমি বাইরে বেরোবো। সে কথাটা অগ্রাহ্য করে আমার হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয়। আমার হাত চেপে সে পিছনে ঠেলে নিয়ে যায় ব্যালকনিতে। যতটা আমার শরীরের জোর ছিল আমি ঠেলে সরানোর চেষ্টা করি, কিন্তু সে কোনোভাবেই সরে না। গলার মধ্যে কামড়াতে শুরু করে। সে আমার বডির ওপর খুব অশ্লীল মন্তব্য করতে করতে বুকের মধ্যে হাত দিয়ে অন্তর্বাসটা ছুঁয়ে দেন এবং প্রাণপণে নিজের সম্ভ্রম বাঁচানোর চেষ্টা করে যান ওই ছাত্রী। কিন্তু মনোজিৎ তো তখন সবকিছুর ঊর্ধ্বে, প্রভাবশালীদের মদতে প্রশ্রয়ে তার দাপট তখন তুঙ্গে। অভিযোগকারীদের কথাই, আমার বাবার নাম বলেন, আমার বোন কোন স্কুলে পড়ে এটাও বলা হয়। বোনকে স্কুল থেকে তুলে নিয়ে যাবে, 20 মিনিট লাগবে না, বাবা মায়ের আতাপাতা বিড়িয়ে দেবে। তারপরেই বলে, যদি এটা না চাস যে আমি এগুলো করি তাহলে আমি যেভাবে ছুঁচ্ছি সেভাবে ছুঁতে দে। 30-35 সেকেন্ডের জন্য আমার হোশ ছিল না। আমার যদি 30-35 সেকেন্ডের থেকে বেশি গান হারাতো তাহলে আজকের নির্যাতিতা আমিই হতাম। শেষমেশ সেই সময় দরজায় অন্য কেউ নক করাই
সেই যাত্রায় রেহাই পেয়েছিলেন ওই তরুণী। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন, এই ছিল আজ সকালের সব বড় খবর। সময় মতো জানানো, পরিষ্কারভাবে বোঝানো, এই দুটো আমাদের প্রতিদিনের প্রতিশ্রুতি। আপনারা পাশে থাকলে আমরা আরো ভালোভাবে এই দায়িত্ব পালন করতে পারবো। আপনার মতামত আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, নিচে কমেন্টে জানান কি মনে হচ্ছে, আর আশেপাশের মানুষজনের সঙ্গেও খবরটা ভাগ করে নিন। আর এমনই আরো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিন, যাতে প্রতিদিন সকালেই আপনি থাকেন সবার আগে খবরের সঙ্গে। আমি রাজ আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন খবর নিয়ে। ভালো থাকবেন, সতর্ক থাকবেন।